সমাজে আমরা যাদেরকে মধ্যবিত্ত বলে থাকি, ঠিক সেই সিচুয়েশনে থাকা শিক্ষার্থীদেরকে আমরা অ্যাভারেজ স্টুডেন্ট বলে থাকি। এই শিক্ষার্থীরা সব সিলেবাস শেষ করে পরীক্ষায় কখনো বসতে পারে না। আবার এই শিক্ষার্থীদের প্রতি সবার একটা এক্সপেকটেশন থাকে, যার কারণে সে জিরো প্রিপারেশন নিয়েও যেতে পারে না। সো অ্যাভারেজ স্টুডেন্ট থেকে তুমি যদি টপার স্টুডেন্ট হতে চাও, তার আগে তুমি আমার কথা কেন শুনবা? অনেকে ভাবতেই পারো, ভাই অ্যাভারেজ স্টুডেন্ট আপনি তো কোনোদিন ছিলেন না, আপনি কিভাবে বুঝবেন একজন অ্যাভারেজ স্টুডেন্টের দুঃখ? তো আমি আজকে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করব যেটা হয়তো আমি আগে কোনো ভিডিওতে বলিনি। তো আমি 2021 সালের কথা চিন্তা করতে পারি। সেই সময় আমি ফার্স্ট অনলাইনে কোর্স কেনা শুরু করি। এর আগে টুকটাক দেখতাম ইউটিউবে ফ্রি ভিডিওগুলো, বাট 21 সালে এসে কোর্স কিনলাম। কেনার পরে আমি তখন রিয়েলাইজ করতে পারছি যে আমার এতদিনে যে পড়াশোনা আমি করছি তার সাথে আমার সমবয়সী বা আমার ব্যাচমেটরা কতটুকু প্রিপারেশন নেয় বা কতটুকু ডেপথে প্রিপারেশন নিতে পারে। ফার্স্ট অফ অল আমার একজনের সাথে দেখা হয়, ওই কোর্সের স্টুডেন্টই ছিল। তো তার ফেসবুক প্রোফাইলে দেখলাম যে অনেক অ্যাচিভমেন্ট তার আছে। তো সেসব অ্যাচিভমেন্ট দেখে মনে হলো যে না, আমার আইডি একদিন এরকমভাবে অ্যাচিভমেন্ট সাজাইতে হবে। সো এরপরে আমি এই কাজটা পরে করতে পারছিলাম। 2023 সালে আমার আইডি তো এরকম অনেক লম্বা ফেসবুক অ্যাচিভমেন্টে ভরা ছিল। তো সেসব অ্যাচিভমেন্ট নিয়ে পরবর্তীতে অনেক পোস্টও হয়েছিল, আমি সরাই নিয়েছিলাম পরে। কিন্তু 21 সালে তখন আমি তারে দেখে অন্তত আমার কাছে এই জিনিসটা ফিল হয়েছিল যে না, আমাকেও এতটুকু অ্যাচিভমেন্ট অর্জন করতে হবে। তো এরপরে আমি যখন অনলাইনে অন্যান্য স্কুলের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সাথে মিশতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে আমার স্কুলে যে ম্যাথটা পারলে অনেক বাহবা দেওয়া যাইতো, সেই ম্যাথটা অন্যান্য শিক্ষার্থীরা অন্যান্য কলেজের বা অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অনেক নুব ম্যাথ হিসাবে ভাবে, চিন্তা করে। আমার স্কুলে যদি আসতো শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করার জন্য, তো অন্যান্য কলেজে বা অন্যান্য স্কুলে হয়তো আরও ইনডেপথ কোয়েশ্চেন আসতো। তো আমি তখন ফিজিক্সে প্রথম রিয়েলাইজ করতে পারলাম যে ফিজিক্সে আমার আসলে ডেপথ বলতে কিছু নাই। আমি হইতেই পারি আমার স্কুলের ফার্স্ট বয়, আমি হইতেই পারি আমার উপজেলার ফার্স্ট বয়, আমি হইতেই পারি আমার জেলার মধ্যে অন্যতম টপ রেজাল্টধারী, বাট হবিগঞ্জ জেলায়, আমি যে জেলায় ছিলাম সে জেলায় টপ রেজাল্টধারী বাংলাদেশের 1000-এর মধ্যে ছিল বলে আমার কাছে মনে হয় না। তো আমি প্রথমেই একটা রিয়েলিটি চেক খাইছি যখন 21 সাল আসে, এবং 21 সাল আসার পরে আমি তখন বুঝতে পারলাম যে আমি এতদিন যে পরিশ্রম করছি সেই পরিশ্রম দিয়ে আমি যে স্বপ্ন দেখি, বা তখন আসলে আমি ওইরকম স্বপ্ন দেখতাম না। আমি স্বপ্ন দেখতাম যে আমি ঢাকার মধ্যে থাকবো, যেহেতু আমি ঢাকায় থাকার স্বপ্ন দেখি, অ্যাটলিস্ট এনডিসিতে পড়ার স্বপ্ন দেখি। এনডিসিতে পড়ার পরে ঢাকার 3টা বা 4টা মেডিকেলের মধ্যে একটা থাকার স্বপ্ন দেখি। সো ওইটা হয়তো বা আমি অ্যাচিভ করতে পারবো না। সো আমি তখন আমার স্বপ্নটাকে একটু বড় করলাম যে না, আমাকে ঢাকায় থাকতেই হবে, দ্যাটস ওয়াই আমাকে যত পরিশ্রম করা লাগে আমি সেটা করব। এবং তারপর থেকে আমি আস্তে আস্তে ফিজিক্সে আরও বেশি ডেপথ বাড়ানোর চেষ্টা করি। ম্যাথে আমার ডেপথ আসলে ছিল ওই সময়, এসএসসি লেভেলেও ছিল। তো ফিজিক্সের ক্ষেত্রে বেসিক্যালি যে প্রবলেমটা ছিল যে আমি অনেক বেশি কোয়েশ্চেন সলভ করতে পারতাম না, বা ধরো একটা আননোন প্রবলেম আসলে সেটাকে কীভাবে ফেস করতে হয় এটা কোনোভাবে পারতাম না। তো ফলশ্রুতিতে দেখা গেল যে আমি যখন আস্তে আস্তে ডে বাই আগাইতেছিলাম, আমার মানে ধরো এটা স্কুল লাইফের একদম শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি আর স্কুল লাইফের আলোচনা রাখলাম না, এখন ধরো আমি কলেজ লাইফে আসছি। এনডিসি যেদিন ফার্স্ট দেখা হলো বিভিন্ন ব্যাচমেটদের সাথে, তো তখন বুঝতে পারলাম যে না, আমার অনেক ব্যাচমেট আছে যারা আসলে একটা কোয়েশ্চেন দেখার সাথে সাথে ওইটা কীভাবে ট্রাই করতে হয়, মিনিমাম ওই ট্রাইটুকু করতে পারে, কারণ তাদের যথেষ্ট ভালো বেসিক আছে, যেটা আমার নাই। আমার রেজাল্ট আছে, সব কিছুতে আমি পারফেক্ট রেজাল্ট করেই আসছি বিগত সময়, কিন্তু বেসিক বলতে একটা ডিপ প্রবলেম কীভাবে সলভ করতে হয় এই বেসিকটা আমার কখনো ছিল না আমার স্কুল লাইফে। তো আমি যখন কলেজে আসলাম প্রচুর ম্যাথ সলভ করছি। মানে ধরো অনেকে মনে করে যে এটা মনে হয় এমনিতেই চলে আসে, বাই বোর্ড চলে আসে। বাই বোর্ড অনেকের চলে আসতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে তো অন্তত ছিল না। আমি যখন কলেজ লাইফের ফার্স্ট ডেতে এসে দেখলাম যে আমার ব্যাচে 128 জনের মধ্যে, আমার যে ক্লাসরুম ছিল 128 জনের মধ্যে 80 জন না 78 জন, 78 জন তার নিজ স্কুলের ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড। তখন আমি অনেক বড় রিয়েলিটি চেক খাইছি যে মানে বাংলাদেশে এত স্কুল কলেজ ছিল, যদি এনডিসির একটা রুমের মধ্যে 78 জন তার স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকতে পারে, তার মানে বুঝতেই পারতেছো ফুল ব্যাচে কতজন ছিল। এবং তারপর থেকে আমার কাছে মানে একটা অশান্তি লাগা কাজ করতেছে যে না, আমার সবার মধ্যে টপ করতে হবে। তো এনডিসিতে যখন আমি আসার পরে আমার কাছে মনে হয়েছে না, আমি বাংলাদেশের বেস্ট কলেজে আসছি, আমাকে
ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টেও বাংলাদেশের সবচেয়ে বেস্ট কলেজে চান্স পাইতে হবে। তো তখন থেকে স্বপ্নটা আসছিল ঢাকা মেডিকেলে যেন আমি চান্স পাইতে পারি। তো আস্তে আস্তে কিন্তু মানুষের স্বপ্নটা বড় হয়। বাট এর পরবর্তীতে আমার মানে আমার 2 বছর আগে সিনিয়র, তিনি হচ্ছে বুয়েটে ফার্স্ট হইলো। তো আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভার্সিটিতে আমাদের কলেজ থেকে ফার্স্ট হয়েছে। তো আমার একটা বন্ধু বলতেছিল যে ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশে যেখানে ভর্তি পরীক্ষা হোক আমাদের কলেজ থেকেই ফার্স্ট হয়, কিন্তু মেডিকেলে আমাদের কলেজ থেকে কোনো সময় কিছু হয় না। আমাদের কলেজ আমাদের ব্যাচ থেকে এরকমই ঘটবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের ব্যাচ থেকে আসতে পারে, কিন্তু মেডিকেলে আসবে না। তো আমার কাছে এটা বেশ হিট করছিল তখন। আমার কাছে মনে হয়েছিল ওয়াই নট মি, আমি কেন না। তো তখন আমি হচ্ছে ট্রাই করলাম। এটা মোটামুটি ধরো কলেজে ভর্তি হওয়ার 1 সপ্তাহের মধ্যেই, 1 সপ্তাহ না হোক 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো তখন থেকে হচ্ছে আমি থিঙ্ক করা শুরু করলাম যে না, আমাকে টপ রেজাল্ট করতে হবে, সিঙ্গেল ডিজিটের রেজাল্ট করতে হবে। আমার সবসময় একটা ড্রিম ছিল সিঙ্গেল ডিজিটের রেজাল্ট করতে হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা তো আসলে বা ধরো একদম টপ রেজাল্ট, সিঙ্গেল ডিজিটের মধ্যে কোন রেজাল্টটা হবে এটার উপর ভাগ্য অনেকাংশে নির্ভরশীল। অনেকাংশে কি পুরোপুরি নির্ভরশীল, ভাগ্যের উপর অনেক কিছু নির্ভরশীল। বাট স্টিল তুমি সিঙ্গেল ডিজিটের রেজাল্ট করবা না ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, এগুলোর উপর পরিশ্রমের একটা বড় হাত আছে। মানে পরিশ্রম ছাড়া তো তুমি বলতে পারবে না যে না আমি এই পজিশনে কনফিডেন্টলি আসতে পারি। সো কনফিডেন্টলি আসার জন্য অবশ্যই অনেক অনেক পরিশ্রম আছে। সেসব পরিশ্রমের উদাহরণ যদি তোমাকে দেই, মাঝে মধ্যে ধরো কাইন্ড অফ এরকম পরিবেশও হয়েছে আমার। যখন পড়াশোনা করছি, পড়াশোনা করার পরে আমার পাশে হলো আবার ইয়া ছিল, মানে আমি যে টেবিলে পড়াশোনা করতাম, আমি যেখানে বসে আছি এই টেবিলে আমি পড়াশোনা করতাম। তো এই টেবিলে হচ্ছে মাঝে মধ্যে আম্মু খেজুর দিয়ে যাইতেন। ধরো আম্মু তো মাঝে মধ্যেই ঢাকা আসতেন, খেজুর দিয়ে যাইতেন। মানে ধরো আমার আম্মু হচ্ছে বৃহস্পতিবার ঢাকা ব্যাক করতেন, আর রবিবার সকালে আমার এলাকায় ব্যাক করতেন। সো মাঝখানে যে 2 দিন ছিলেন, ধরো রবিবার যাওয়ার আগে সকালবেলা হয়তো এখানে খেজুর দিয়ে গেছেন। এই খেজুরটা উনি আইসা আবার পরের সপ্তাহে আইসা আবার পাইতেন। মানে আমি হচ্ছে এতটাই পড়াশোনার দিকে এত বেশি ফোকাস ছিলাম যে আশেপাশে কি আছে না আছে ওইগুলোর দিকে আমার কোনো সময় দেখা হতো না। অনেক দিন গেছে যখন আমি না খেয়ে মানে পড়াশোনা করছি, খাবার যে খাইতে হবে এইরকম সেন্সই আমার মাথায় আসে নাই। সো লাইফে সব কিছু এমনি এমনি আসে না, অনেক অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক ধরো না বলা কষ্টের মাধ্যমে অনেক কিছু আসে। আমার যখন অনেক খারাপ লাগতো বা যখন আমি ধরো ইন্টারমিডিয়েট লাইফে ছিলাম, আমার এনডিসি লাইফে অনেক গল্প আছে যেসব গল্প আমার সাথে ঘটছে, যেটার জন্য হয়তো মানে নাও ঘটতে পারতো। অনেক ধরো কিছু কিছু জায়গায় ধরো অনেকের দোষ ছিল, বাট সেসব জায়গায় কেন জানি আমি হঠাৎ করে মানে দোষী হয়ে গেছি, এরকম একটা অবস্থা হয়েছে। বা হয়তো আমি ওই পরিবেশটাতে মানায় নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। সো এরকমভাবে এনডিসি লাইফে অনেক শুরুর দিকে স্পেশালি 3-4 মাসের মধ্যে আমার একটা পোস্ট আছে ফেসবুকে, তোমরা চাইলে দেখতে পারো। যখনই যে কাজটা হইতো কেন জানি সবসময় আমি বাস খাইতাম, এরকম অবস্থা ছিল। সো আমি তখন প্রচুর কান্নাকাটি করতাম, আর ধরো প্রায় সময় দরজা লাগিয়ে কান্নাকাটি করতাম যে অন্যরা সবাই অত কিছু পারতেছে কেন আমি পারতেছি না। তারপরে ধরো মাঝে মধ্যে আমার হচ্ছে অন্যতম আধ্যাত্মিক একটা জায়গা হচ্ছে নরডেমের বায়তুল আমান জামে মসজিদ। তো সেখানে হচ্ছে আমি মাঝে মধ্যেই আমি চলে যেতাম। মানে চলে যাইতাম বলতে কি, এখনও যদি আমার খুব খারাপ লাগে, এই স্টেজে আসার পরেও খুব খারাপ লাগে, আমি সেখানে যাই মাঝে মধ্যে। ওই জায়গাটাতে আমার একটা আধ্যাত্মিকতা ফিল হয়। তো আমি তখন সেখানে যাই, যে হচ্ছে একা একা অনেক সময় থাকি, অনেক সময় মোনাজাত করি। সো তুমি যখন তোমার রবকে সব কিছু বলতে পারবা, আল্লাহকে সব কিছু বলতে পারবা যে আমার কি কি লাগবে, কেন লাগবে, এবং তুমি না পাইলে এটা আর কেন অন্য কাউকে দিয়ে পসিবল না, তখনই একমাত্র আল্লাহ তোমার ডাক হয়তো শুনতে পারেন। মানে একটা কথা আছে, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। আমি যখন প্রথমবার নটরডেমে চান্স পাওয়ার জন্য আসছিলাম, তখন ধরো মানে যেদিন আমি এনডিসিতে প্রথম ভর্তি হয়েছি মনে আছে, 14 ফেব্রুয়ারি বা 13 ফেব্রুয়ারি সামথিং একটা ডেট 2022 সালের। ওই দিন হচ্ছে আমি যখন বায়তুল আমান জামে মসজিদে আসছিলাম, আমি প্রথম দিন মোনাজাত করে এই কথা বলছিলাম যে এই শহরে একটা মানুষ আমাকে চিনে না, কিন্তু আমি চাই এই শহরের প্রত্যেকটা মানুষজন আমাকে চিনে, বা এরকম একটা মোনাজাত আমার ছিল। তো 2 বছরের মধ্যে আল্লাহ আমার কথা সেই কথা শুনাইছেন। আমি মোনাজাতটা করছিলাম 13 ফেব্রুয়ারি 2022, আর আমি 11 ফেব্রুয়ারি 2024 পুরো আরামবাগে, 11 ফেব্রুয়ারিতে আসলে আরামবাগে লাগাই নাই,
বেসিক্যালি 12 এবং 13 ফেব্রুয়ারিতে লাগাইছে। মানে সারা দেশে হয়তো তোমরা আমার পোস্টার ব্যানার এগুলো দেখছো, উন্মেষ রেটিনা এসব বিভিন্ন কোচিং থেকেই লাগাইছিল। সো অ্যাটলিস্ট আমাকে আরামবাগের মানুষেরা চিনতো, বা ঢাকা শহরের বিভাগীয় প্রত্যন্ত এলাকার মানুষও আমাকে চিনে, যতটুকুই চিনে এটা পুরোপুরি আল্লাহ তাআলার ক্রেডিট। কিন্তু আল্লাহ আমার সেই দোয়াটা কবুল করছেন। 13 ফেব্রুয়ারি 2022-এ দোয়া করছিলাম, সেটা 13 ফেব্রুয়ারি 2024-এর আগে কবুল হয়েছে। সো এইরকম অনেক স্বপ্ন থাকে মানুষের, অনেক ছোটো ছোটো স্বপ্ন থাকে। সেসব স্বপ্ন তখনই বাস্তবে পরিণত করা সম্ভব যখন তুমি সেই স্বপ্নের জন্য যথেষ্ট পরিমাণে এফোর্ট দিবা। সেই এফোর্টটা যদি তুমি না দিতে পারো, তাহলে হয়তো তুমি শুধুমাত্র চেয়ে লাভ নাই। তোমার পক্ষ থেকে যতটুকু পরিশ্রম দিলে তুমি নিজেকে আল্লাহর কাছে এই কথা বলতে পারবা যে আমার কাছে যা কিছু ছিল সব কিছু দেওয়া শেষ, আমার কাছে আর নিজের কিছু নাই, সব কিছু আমি দিয়ে ফেলতে পারছি, এবার শুধুমাত্র তোমার সাহায্যটা বাকি। তখন মনে হবে যে না, আল্লাহ তোমাকে সেই সাহায্য, সেই সুবিধা বা লাক ফেভার করে যে কথাটা বলা হয়, সে তোমাকে আল্লাহ লাক ফেভার করিয়ে দিবেন। তারপর আগ পর্যন্ত যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু পরিশ্রম নিজে করা উচিত। ততটুকু পরিশ্রম দিয়ে মোনাজাতের আগে, ধরো মোনাজাতে তুমি যখন বলবা যে আমি আমার যতটুকু সাধ্য সব কিছু চেষ্টা করছি, তার আগে অবশ্যই এতটুকু পরিমাণ পরিশ্রম তো অবশ্য করতে হবে যে যাতে তোমার আর এর বেশি আর কিছু করার ছিল না। সো আমি আমার স্কুল লাইফে যতটুকু মনে হয়েছে যে না, আমার অনেক জায়গাতে লেকিংস আছে যেটা কলেজ লাইফে এসে রিকভার করছি, এরকম অনেক স্ট্রাগলের গল্প হয়তো, বা প্রতিটা রাতের গল্প যদি আমি বলতাম তাহলে হয়তো অনেক মানে বড় ভিডিও হয়ে যাইতো, বা সেটা হয়তো অনেক গল্প হইতে পারতো আর কি, সেটা যদি আমি কোনোভাবে লিখে রাখতে পারতাম। বাট স্টিল আমার কাছে মনে পড়ে আমার লাইফের সবচেয়ে বেস্ট কিছু দিন ছিল এনডিসি লাইফ, সবচেয়ে ভালো কিছু দিন ছিল অ্যাডমিশন টাইম এবং কলেজের শেষ পর থেকে এইচএসসি পরীক্ষার টাইম। মানে এই 3টা টাইমকে আমি অনেক বেশি মিস করি। অলসো যখন আমি 22 ব্যাচের সাথে অ্যাডভান্স মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, আবার অনলাইনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, আবার কলেজ লাইফ সব কিছু সামলাইতাম, সব কিছু মিলিয়ে আমার ওই সময় যে সময়টুকু গেছে, ওই 2022-এর ডিসেম্বর মাস, 2023-এর জানুয়ারি মাস, 2023-এর ফেব্রুয়ারি মাস, ওই 3 মাসে আমি যে পরিশ্রমটুকু আমার লাইফে করছি, সেটা অন্তত করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার পক্ষে এর চেয়ে বেশি আর কোনোভাবে পরিশ্রম করা সম্ভব না। এবার আমি শুধুমাত্র আল্লাহকে ডাকতে পারি। সো আমার কাছে এটাও মনে পড়ে যে আমি আমার ফুল এইচএসসি বা অ্যাডমিশন লাইফে কোনো দিন কোনো এক ওয়াক্ত নামাজ কখনো মিস হয় না আমার। সো লাইফে ততটুকু পরিশ্রম করার পরেই তুমি তোমার মহান রবকে চাইতে পারো। এবং মানুষ বলে যে এভারেস্ট থেকে কখনো টপ পজিশনে যাওয়া পসিবল কিনা, আমার কাছে মনে হয় আমি তখন আমার স্কুল লাইফে যে অবস্থায় ছিলাম এটাকে আমি অ্যাভারেজ অথবা বেটার দেন অ্যাভারেজ বলতে পারি, কিন্তু কখনো টপ পজিশনে ছিলাম এটা বলতে পারি না। হয়তো আমি আমার স্কুলে টপ ছিলাম, কিন্তু সেই টপটা বাংলাদেশের টপ ছিল না। সেখান থেকে হয়তো আমি মানে আলোকবর্ষ পরিমাণ যদি পরিশ্রমকে আমি মূল্যায়ন করতে পারতাম, তাহলে কয়েক আলোকবর্ষ পরিমাণ পরিশ্রম করার পরে আমার আজকের পজিশনে আসতে পারছি বা অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা করতে পারছি। তো বেশ কিছু থ্রু ওভারভিউ ছিল আমার লাইফ নিয়ে। আর তোমরা যারা এখন এই অবস্থায় আছো, এই ভিডিওটা যখন যারা দেখতেছো, যে অবস্থায় দেখবা, মনে করবা যে তোমার লাইফে আজকে থেকে যদি শুরু করতে পারো, তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন তোমার এই পরিশ্রম দেখবা একদম সার্থক হবে। অবশ্য আমার লাইফে আর একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল যেটা আমি ফার্স্ট ইয়ার ফাইনাল দেওয়ার পরে ফিল করছিলাম। আমি আমার ফার্স্ট ইয়ারে যথেষ্ট পরিশ্রম করছি, পরিশ্রমের কোনো সীমা রাখি নাই, কিন্তু স্টিল ফার্স্ট ইয়ার ফাইনালে যখন আমি ফিজিক্স পরীক্ষা দিই, ফিজিক্স পরীক্ষা আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে যায়। সো দেখা যায় আমি সিকিউ আনসার করার পরে সবগুলো সিকিউ লাইন বাই লাইন করে রাখছি, কিন্তু কোনটার আনসার শেষ বক্সে গিয়ে মিলাইতে পারি নাই। সো দ্যাটস ওয়াই আমার হয়তো ফিজিক্স পরীক্ষাটা তখন মানে আমি বেশ কিছু মার্ক কম পাইছিলাম, আমার অ্যাভারেজ অনেক কমে গেছিলো, আমার পজিশন পিছিয়ে গেছিলো। তো তখন সুজিত স্যার একটা কথা বলছিলেন, যদি তুমি তোমার লাইফে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে থাকো এবং সেই পরিশ্রমের জন্য কোনো ফল না পেয়ে থাকো, তাহলে সেই পরিশ্রম চালিয়ে যেও যতদিন পর্যন্ত, যতদিন না এই পরিশ্রমের রেজাল্ট সারা দুনিয়াবাসীকে জানাই দিবে যে তুমি অনেক পরিশ্রম করছিলা। সো আমি সেই কথাটা অনেক দিন মাথায় রাখছি যে আমার লাইফে হয়তো এখন যে পরিশ্রমটা আমি করছি সেই পরিশ্রমটা আমাকে এখন ইনস্ট্যান্ট বেনিফিট দেয় নাই, বাট এই পরিশ্রমটা দিয়ে হয়তো বা আমি আর লাইফে এমন কোনো জায়গায় এমনভাবে প্রকাশ করার সুযোগ পাবো আমার সাকসেসটা যেন সারা দুনিয়া সবাই জানে। সো আমার সেই দিনের পরিশ্রমের গল্পগুলো আমি তোমাদের এখন বলতে পারতেছি, তার কারণ হচ্ছে আমি যখন একটা
নির্দিষ্ট পরিমাণ পরিশ্রম করার পরেও রেজাল্ট পাই নাই, তারপরেও সেই পরিশ্রমটাকে কন্টিনিউ করে যেতে পারছি। অনেকে আছে পরিশ্রম শুরু করে 1 মাস 2 মাস তারপর হারিয়ে যায়, কিন্তু তুমি যদি ফুল একটা লাইফ টাইম জুড়ে তোমার পরিশ্রমটাকে কনস্ট্যান্ট রাখতে পারো, ইনশাল্লাহ তোমার সাফল্য ধরা দিবেই।